আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি নতুন একটা বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, আমার ফেভারিট সাবজেক্ট। তো পদার্থবিজ্ঞানে আজকে আমরা আলোচনা করব অধ্যায় 7 শব্দ এবং তরঙ্গ নিয়ে। তো শব্দ ও তরঙ্গ আসলে ফিজিক্স, এই ছোট 200-300 পাতা বইয়ের ভেতরে ফিজিক্সকে আসলে বন্ধ করে রাখা যায় না। তো আমাদের এসএসসির যে বইটা আছে পদার্থবিজ্ঞানের, এই বইয়ে কোনো তথ্য ঠিকঠাক মতো সাজানো নেই। আমি বইটা পড়েছি, তো আমাদের অনেক পড়তে কষ্ট হবে। তো আমরা যদি এখন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করি, তাহলে অনেক বড় হবে, লম্বা ক্লাস হবে, এবং তোমাদের হাতে যেহেতু সময় কম, এসএসসি 26 ব্যাচ, তো সেজন্য আমি ছোট ছোট বিষয়গুলো স্কিপ করে যাব। অর্থাৎ সৃজনশীলের ক এবং খ, এই বিষয়গুলো তোমরা বাসায় পড়ে নিবে। এখন আমি সাধারণত অঙ্কগুলো সমাধান করবো, অর্থাৎ সৃজনশীলের গ এবং ঘ যাতে তোমরা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো, এবং যারা কোনোদিন এই অধ্যায়টা কোনোদিন পড়োনি তারাও যেন বুঝতে পারো, এবং ইনশাল্লাহ আমার ক্লাসটা করার পরে তোমরা অন্তত বলতে পারবা যে না, আমরা এখন 7 অধ্যায়ের গ এবং খর অ্যান্সারটা করতে পারবো। এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ক আর খ আশা করি পারবা। তো গ এবং ঘ বোঝানোর জন্য কিছু কিছু সংজ্ঞা, কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের সামনে আসবে। তো সংজ্ঞাগুলো যদি আমি লিখতে যাই, আমার আসলে ক্লাসটার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আমি মুখে মুখে সংজ্ঞাগুলো বলে দেব, যেগুলো দরকার তোমরা সেগুলো মুখে মুখে বলে দিলে তোমরা সেগুলো নোট করে নিবা। আর বাকি যেগুলো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো আমরা প্রমাণ করব। তো আমরা প্রথমে থিওরিটিক্যাল বিষয়গুলো দেখব, তারপরে সেই থিওরিটিক্যাল বিষয়গুলো থেকে কিভাবে অঙ্ক করা যায়, অর্থাৎ ফিজিক্স মানেই তো ম্যাথ, তো ম্যাথ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের শব্দ তরঙ্গ জিনিসটা বোঝার জন্য আমি একটা বৃত্ত কল্পনা করি। খেয়াল করো, এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে পুরোটা বৃত্ত। এখন একে যদি আমি 2 ভাগে ভাগ করি, খেয়াল করো, এই বৃত্তটাকে আমি কি করলাম, 2 ভাগে ভাগ করলাম। তার মানে উপরের অংশটা হচ্ছে হাফ, নিচের অংশটা হচ্ছে হাফ, তাই তো? এখন এই হাফ আর হাফ যোগ করলেই তো 1 হবে, তাই তো? এই জিনিসটার থিমটাকে আমরা পদার্থবিজ্ঞানের এই শব্দ তরঙ্গের ভিতরে কাজ লাগাবো। কিভাবে? খেয়াল করো, ধরো এখান থেকে আমি একটা তরঙ্গ আঁকার চেষ্টা করি। এখান থেকে এরকম, ধরো এরকম একটা তরঙ্গ আছে। এখন এরকম একটা তরঙ্গ থাকলে খেয়াল করো, দুঃখিত, এখানে এই অংশটুকু বৃত্তের অর্ধেক হিসেবে বিবেচনা করা যায় কিনা? বৃত্তের অর্ধেক হিসেবে বিবেচনা করা যায়। আবার এখান থেকে এই অংশটাকে বৃত্তের অর্ধেক বলে বিবেচনা করা যায় কিনা? এখান থেকে এতটুকু পর্যন্ত অবশ্যই যায়। খেয়াল করো, আমি যদি এখানে এটাকে ও এবং এটাকে এ হিসাব করি, তাহলে ও থেকে এ পর্যন্ত অর্ধেক, এবং এ থেকে ও পর্যন্ত আর এক অর্ধেক। তার মানে আমার যদি এখানে ও হয়, ও থেকে এ পর্যন্ত হচ্ছে অর্ধেক। আবার এ থেকে আমি যদি এখানে বি লিখি, তাহলে বি পর্যন্ত হচ্ছে বাকি অর্ধেক। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই দুইটা ঢেউ মিলে আমার তৈরি হবে একটি পূর্ণ বৃত্ত। একটি পূর্ণ কি বৃত্ত। তো যেহেতু আমরা শব্দ তরঙ্গ অধ্যায়টা বলতেছি, তো এখানে আমরা পূর্ণ বৃত্ত বলবো না, এখানে আমরা বলবো এই দুটি অর্ধ কম্পাঙ্ক, এগুলোকে কি বলবো? কম্পাঙ্ক। দুইটি অর্ধ কম্পাঙ্ক মিলে আমাদের তৈরি হবে একটি পূর্ণ কম্পাঙ্ক। অর্থাৎ আমার এই ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে আমার একটি পূর্ণ কম্পন। এখান থেকে এই বি পর্যন্ত আমার এটুকু হচ্ছে একটা পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পনগুলোকে ফিজিক্সে এন দ্বারা প্রকাশ করা হয়। ফিজিক্সে কি দ্বারা প্রকাশ করা হয়? এন। অর্থাৎ এন সমান সমান হচ্ছে পূর্ণ কম্পন। তাহলে এখানে কয়টা এন আছে? এখান থেকে ও থেকে বি পর্যন্ত একটা এন আছে, তার মানে এন সমান সমান 1 আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই ও থেকে বি পর্যন্ত তরঙ্গটা গেছে। তো তরঙ্গটা যদি যায়, তাহলে তার একটা নির্দিষ্ট সময় লাগবে।
তার একটা নির্দিষ্ট কি লাগবে, সময় লাগবে। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে ও থেকে এ পর্যন্ত, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত তার যাইতে সময় লাগছে হচ্ছে 1 সেকেন্ড বা 30 সেকেন্ড। আমি ধরে নিলাম যে এইখান থেকে বি পর্যন্ত সে গেছে, এখান থেকে বি পর্যন্ত গেলে তার সময় লাগে হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি ধরি ও থেকে বি পর্যন্ত সে কত সেকেন্ডে গেছে, আমি ধরলাম 5 সেকেন্ডে গেল। এখন 30 সেকেন্ড তো আমি ধরে নিয়েছি, কারণ আমি তো জানি না কয় সেকেন্ডে গেছে। তো আমি ধরে নিলাম যে এই 0 থেকে, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত তরঙ্গটা যাইতে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে এই একটি পূর্ণ কম্পন, এটা একটা পূর্ণ কম্পন না, এই একটি পূর্ণ কম্পন যে সময় লাগে, মানে একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাকে কি বলা হয়? পর্যায়কাল। অর্থাৎ এই ও থেকে বি পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সে সময়টাকে বলা হবে পর্যায়কাল। তো পর্যায়কালকে ফিজিক্সে বা এই অধ্যায়টাতে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আর এই পূর্ণ কম্পন যে যে কয়েকটা সেকেন্ডে যায় সেটাকে বলা হয় টি, ছোট হাতের টি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদেরকে এখানে দুইটা সংজ্ঞা লিখতে হবে। আমি সংজ্ঞাটা দুইটা বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে পর্যায়কাল কাকে বলা হয়? পর্যায়কাল হচ্ছে বড় হাতের টি, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। আমি আবার বলছি, একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আচ্ছা, এবারে চলে আসো এই যে পূর্ণ কম্পনটা। এখন আমি এখানে বললাম যে এই 0 থেকে বি পর্যন্ত গেছে, একটা নির্দিষ্ট সময় আছে। এখন সব সময় কি 1 সেকেন্ডে একবারই এই পূর্ণ তরঙ্গটা যাইতে পারবে? বেশি তো যাইতে পারে। ধরো 1 সেকেন্ডে এটা এখান থেকে অনেক দূরে গেল, অনেক দূরে যাইতে পারে। 1 সেকেন্ডে ধরো 10টা পূর্ণ কম্পন সম্পন্ন করলো, 1 সেকেন্ডে 5টা পূর্ণ কম্পন সম্পন্ন, পূর্ণ কম্পন সম্পন্ন করলো, হতেই তো পারে। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে বলা হবে কম্পাঙ্ক। তাকে কি বলা হবে? কম্পাঙ্ক। তাহলে এখানে আর একটা সংজ্ঞা আসবে, যে সংজ্ঞাটা তোমরা এখন লিখে নাও। সংজ্ঞাটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। আর কম্পাঙ্ককে ফিজিক্সে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চিত্রটাতে আরেকটা বিষয় এখন খেয়াল করো। তাহলে আমি পর্যায়কাল লিখলাম টি, তাই তো? তাহলে খেয়াল করো, টি সেকেন্ডে, টি সেকেন্ডে পূর্ণ কম্পন হয়। আমি বলছি একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। তার মানে কি, টি সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন হয়? একটি পূর্ণ কম্পন হয়। টি সেকেন্ডে পূর্ণ কম্পন হয় একটি। ঠিক আছে? তাহলে সুতরাং আমি যদি বলি 1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয় কয়টি, তাহলে নিশ্চয়ই কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। ভাগ মানে কি? 1/, এই বড় হাতে টি। আচ্ছা, এবার খেয়াল করো, আমি একটু আগেই সংজ্ঞায় বললাম যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে কম্পাঙ্ক। অর্থাৎ দেখো এখানে লিখছি 1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয়, তার মানে কি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেটাই তো কম্পাঙ্ক। অর্থাৎ আমরা এইখানে সুতরাং এফ সমান লিখতে পারি 1/টি। 1/টি, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের প্রথম সূত্র। এটা আমাদের কি? কম্পাঙ্কের প্রথম সূত্র। কম্পাঙ্ক সমান 1/টি। এখানে বোঝা যাচ্ছে যে কম্পাঙ্কটা পর্যায়কাল। বড় হাতের টি মানে পর্যায়কাল। পর্যায়কালের কি বিপরীত। অর্থাৎ পর্যায়কালকে উল্টায় দিলেই আমরা কম্পাঙ্ক পাবো, আবার কম্পাঙ্ককে উল্টায় দিলেই আমরা কি পাবো? পর্যায়কাল পাবো। আচ্ছা, এখানে আমি একটু আলাদাভাবে হিসেব করি। সেটা কিরকম? ধরো এবারে ছোটটি, ছোট, অর্থাৎ টি সেকেন্ডে পূর্ণ কম্পন হয়
পূর্ণকম্পন। এখন টি সেকেন্ডে, ধরো টি সেকেন্ডে তো 100টা পূর্ণকম্পন হইতে পারে, আবার 200টা পূর্ণকম্পন হইতে পারে। তো আমি তো জানি না যে কয়টা পূর্ণকম্পন হবে, তো আমি ধরে নিলাম যে টি সেকেন্ডে পূর্ণকম্পন হয় এলটি। ঠিক আছে, এলটি হইতে পারে, আমি লিখে দিলাম এনটি। তাহলে সুতরাং 1 সেকেন্ডে পূর্ণকম্পন হয়, নিশ্চয়ই কম হবে। কম হলে কি হয়? ভাগ হয়। ভাগ মানে এই এনটা যাবে উপরে আর এই পাশে টিটা যাবে নিচে। এত খেয়াল করো, এখানেও বলা হয়েছে একটি 1 সেকেন্ডে পূর্ণকম্পন। তো আমি বললাম 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কম্পাঙ্ক। তার মানে কি এটাও একটা কম্পাঙ্ক, যেহেতু এটা 1 সেকেন্ডে হয়েছে। তার মানে এইখানে সুতরাং এফ সমান সমান এন বাই টি, এটাও একটা কম্পাঙ্কের সূত্র। তার মানে কি আমরা কম্পাঙ্কের সূত্র পেলাম দুইটা। কম্পাঙ্কের সূত্র কয়টা পেলাম? দুইটা। একটা পেলাম কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত, অর্থাৎ এফ সমান সমান 1/t। আরেকটা পেলাম এফ সমান সমান n/t, বড় হাতের এন ডিভাইডেড বাই টি। এখন এই দুইটা শর্তের ক্ষেত্রে খেয়াল করো এই সূত্রটা কখন হবে? এফ সমান সমান 1/t, এফ সমান সমান n/t, এই সূত্রটা কখন হবে? যখন যখন তোমার এন সমান সমান 1, যখন এন সমান সমান কি 1, অর্থাৎ এন এর মান যদি 1 হয় তখন আমাদের এই সূত্রটা হবে। বাকি সব ক্ষেত্রে এসের সূত্র এইটা হবে। আশা করি বুঝতে পারছো। তো এতক্ষণের আলোচনায় আমি দুইটা জিনিস তোমাদেরকে শিখাইলাম। একটা হচ্ছে কম্পাঙ্কের দুইটা সূত্র। সূত্রটা কি লিখলাম? একটা হচ্ছে এফ সমান সমান 1/t, আর এটা লিখলাম এফ সমান সমান বড় হাতের n/t। এই সূত্রটা কখন হবে? যখন এন সমান সমান 1 হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবারে আমরা যদি পরবর্তী ইস্যুতে যাই, এবার একটু খেয়াল করো, আমি এটুকু একটু ক্লিন করে দিই। এটুকু যদি আমরা একটু ক্লিন করি তাহলে সূত্রটা তোমরা একটু খাতায় নোট করে নিও। এবারে আমাদের শিখতে হবে তরঙ্গ ধরবো। এবারে কি শিখতে হবে? তরঙ্গ ধরবো। খেয়াল করো, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যতটুকু পথ তরঙ্গ অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ ধরবো। তাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। দৈর্ঘ্য আচ্ছা খেয়াল করো, এইখান থেকে তরঙ্গটা যাত্রা শুরু করছে, এইখান থেকে শুরু করে এইখান থেকে এইখানে এ বিন্দুতে পৌঁছাইছে, এ বিন্দু থেকে আবার যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছেছে। অর্থাৎ জিরো থেকে ও থেকে বি পর্যন্ত যাইতে মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। তো একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হইতে এই তরঙ্গটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তো সেই দূরত্বটাই হচ্ছে তরঙ্গ ধরবো। অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ ধরবো। সংজ্ঞাটা তোমরা লিখে নাও। আমি আবারও বলছি, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করার জন্য তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ ধরবো। আচ্ছা, এবারে আমাদেরকে শিখতে হবে তরঙ্গ বেগ বা তরঙ্গ দ্রুতি কাকে বলা হয়। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখো, আমাদের প্রচলিত এসএসসি বইগুলোতে তরঙ্গ বেগ লেখা আছে, কিন্তু তরঙ্গ আসলে বেগ তো হচ্ছে একটা স্কেলার রাশি যে শুধু একমুখী যেতে পারে, কিন্তু তরঙ্গ তো স্কেলার না। তরঙ্গ হচ্ছে উভয় দিকে যেতে পারে। আমি কথা বলতেছি, কথাগুলোও তো একটা তরঙ্গ আকারে চারদিকে বসে যায়। এখন আমার সামনে যদি কেউ বসে থাকে আমার কথাটা শুনতে পাবে, আমার ডান পাশে বসে থাকলেও শুনতে পাবে, আমার বাম পাশে বা আমার পিছনে বসে থাকলেও কথা শুনতে পাবে। তার মানে কি তরঙ্গ কিন্তু একমুখী না, তরঙ্গ চারদিকে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে তরঙ্গের বেগ হবে না, তরঙ্গের দ্রুতি হবে। কিন্তু আমাদের প্রচলিত বইগুলোতে তরঙ্গ বেগ লেখা আছে। তো হয়তোবা একটা বিষয় ওনারা চিন্তা করছে যে আমরা যেহেতু বাচ্চাদের শিখাচ্ছি যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, শুধুমাত্র একদিকের কল্পনা করেছে, সেজন্য এখানে তরঙ্গ বেগের কথা হয়তো বলছে। কিন্তু আসলে তরঙ্গ কখনো বেগ আকারে হয় না, তরঙ্গ সবসময় দ্রুতি আকারে হয়। তো যাই হোক, আমরা এখানে তরঙ্গ বেগ বা তরঙ্গ দ্রুতি সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ভি মানে ভেলোসিটি। আচ্ছা, এখন আমি তরঙ্গ বেগের সংজ্ঞাটা বলছি, তোমরা সবাই লিখে নাও। তরঙ্গ বেগের সংখ্যাটা হচ্ছে 1 সেকেন্ডে তরঙ্গ স্থান পরিবর্তনের হারকে তরঙ্গ বেগ বলে বা তরঙ্গ দ্রুতি বলে। অর্থাৎ কোনো জিনিসকে আমরা জানি বেগ ভি,
বেগ সমান সমান সরণ বাই সময়। এটা তো আমরা ক্লাস 6-7 একেই পড়ে আসছি যে বেগ ভেলোসিটি সমান সমান সরণ বাই সময়। অর্থাৎ প্রতি সেকেন্ডে এই সময় সরণ অর্থাৎ হলো স্থান পরিবর্তনের হার। ফিজিক্সের ভাষায় কোনো কিছুকে টি দ্বারা ভাগ করা মানে হার, টি দ্বারা ভাগ করাকে তাকে কি বলা হয়? হার বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তুর স্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়। স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। আচ্ছা, এবার এই চিত্রটা একটু খেয়াল করো। আমি যদি লিখি যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা এই ল্যামডার সূত্রটা ইউজ করবো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। একটা পূর্ণ কম্পন আমি ধরে নিলাম এই পর্যায়কাল, এটা পর্যায়কাল না, এই পর্যায়কাল সম্পূর্ণ হইতে একটা পূর্ণ কম্পন লাগছে। তো পূর্ণ কম্পনটা যে দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? তার মানে কি এই টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। যেহেতু এইখান থেকে এইখানে একটা পূর্ণ কম্পন হয়েছে, একটা পূর্ণ কম্পনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে ল্যামডা। বুঝতে পারছো? তো টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এখান থেকে 0 থেকে ও পর্যন্ত হচ্ছে আমাদের ল্যামডা। আশা করি বুঝতে পারছো। এবার তাহলে সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে, অর্থাৎ ল্যামডা বাই টি। আচ্ছা, এখন আমি একটু আগেই পড়ে আসলাম যে প্রতি সেকেন্ডে স্থান পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। প্রতি সেকেন্ডে স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তো খেয়াল করো, এইখানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝাইছে। তার মানে কি প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট দূরত্ব যায়। ধরো একটা গাড়ি এইখান থেকে 1 সেকেন্ডে এইখানে গেল, তার পরবর্তী সেকেন্ডে এখানে গেল, তার পরবর্তী সেকেন্ডে এইখানে গেল। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার স্থানের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আর সেটাকেই আমরা কি বলতেছি? সেটাকে আমরা বেগ বলতেছি। তো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত সেই জিনিসটা, অর্থাৎ হচ্ছে হলো বেগ। অর্থাৎ ভি সমান সমান ল্যামডা বাই টি। এটা আমরা কি লিখতে পারি? অর্থাৎ তরঙ্গ বেগ বা দ্রুতি সমান সমান বেগ সমান সমান ল্যামডা বাই টি। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, তরঙ্গ বেগের সূত্র। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারবো সহজে মনে রাখার জন্য। আমরা মনে রাখবো কি? খেয়াল করো, এখানে ভি সমান সমান, আমি এই ল্যামডাটাকে একটু সামনে নিয়ে আসি। ল্যামডাটাকে কি করবো? একটু সামনে নিয়ে আসি। অর্থাৎ ল্যামডা এখানে থাকবে, তার মানে কি গুণ থাকবে 1/t থাকবে। ঠিক আছে? আর আমরা একটু আগে শিখে আসছি 1/t। 1/t সমান সমান কি? এফ। 1/t সমান সমান এফ। তার মানে ল্যামডা গুণন এফ সমান সমান ল্যামডা এফ। সুতরাং এটা হচ্ছে ভি। অর্থাৎ আমরা মুখস্থ রাখবো এই একটা সূত্র যে ভি সমান সমান এফ ল্যামডা। ভি সমান সমান এফ ল্যামডা, এটা হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সূত্র। সেটা হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী সমস্যা, এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম এই কথাগুলো থেকে এবার আমরা কিছু গাণিতিক ফ্যাক্ট অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমি হয়তোবা বুঝতে পারছি যে তোমাদের কাছে এই জিনিসটা একটু কঠিন লাগছে, একটু পেঁচালো লাগছে, কারণ ফিজিক্স তো একটু পেঁচালো জিনিস, এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা নাই, আমরা যখন গাণিতিক বিষয়গুলোতে ঢুকবো এই জিনিসগুলো তখন আবার অ্যাপ্লাই করব যে কোত্থেকে কি আসছে। তাহলে তখন তোমাদের জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবে। তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকো, আশা করি জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। খেয়াল করো, তো আমি যদি গাণিতিক সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের যদি বলা হয় মাধ্যম একটা বলতে কি, খেয়াল করো, তুমি আর তোমার বন্ধু একটা পুকুরে গোসল করতে গেছো। তো তোমার বন্ধু অলরেডি পুকুরে নেমে পড়ছে, তুমি এখনো নামো নাই। তার মানে কি তোমার বন্ধু আছে পানির ভিতরে, অর্থাৎ মাধ্যম হচ্ছে পানি। আর তুমি আছো কোথায়?
পুকুরের ডাঙ্গায় অর্থাৎ শুকনো জায়গায় কি আছে? বায়ু আছে, অর্থাৎ তুমি আছো বায়ু মাধ্যমে, আর তোমার বন্ধু আছে পানিতে অর্থাৎ পানি মাধ্যমে। তো এই বিষয়গুলোর ভিতরে এখন তোমার বন্ধু যদি পানির ভিতরে একটা মানে হাতে তালি দেয় আর তুমি যদি উপরে একটা তালি দাও, অবশ্যই শব্দের ভিতরে কিছু পার্থক্য তৈরি হবে। ফ্রিকোয়েন্সি তো হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে হলো কম্পাঙ্ক, অর্থাৎ এফে হবে, অথবা তার বেগে পরিবর্তন হবে। যে কোনোভাবেই হোক কোনো না কোনো পার্থক্য তৈরি হবে। তো সেই কি পার্থক্যগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তো খেয়াল করো, আমাদের সহজ কথায় যদি আমাদের মাধ্যম একটা থাকে, কি মাধ্যমে একটা, তো তুমিও পানির ভিতরে আছো, তোমার বন্ধু পানির ভিতরে আছো, অথবা তুমিও শুকনাতে আছো, তোমার বন্ধু শুকনাতে আছে, দুইজন যদি একই জায়গায় থাকো, মাধ্যমটা যদি এক থাকে, তাহলে কি হবে? মাধ্যম এক থাকতে হবে এবং তাহলে কি কম্পাঙ্কটা ভিন্ন হবে। খেয়াল করো, যদি মাধ্যম এক মাধ্যম এক এবং কম্পাঙ্ক কম্পাঙ্ক কি থাকে? ভিন্ন থাকে, তাহলে কি ঘটবে এবার আমরা একটু দেখি। ঠিক আছে, এবারে খেয়াল করো, আমি ধরে নিলাম তুমি এবং তোমার বন্ধু দুইজনেই নদীর ঘাটে বসে আছো, তার মানে হচ্ছে দুইজনই পানিতে এখনো নামো নাই, মানে দুইজনই বায়ু মাধ্যমে আছো। খেয়াল করো, তাহলে আমি লিখলাম যে তোমরা দুইজনই আছো মাধ্যম কোথায়? বাতাসে। ঠিক আছে, তোমরা বাতাসে বসে আছো। আচ্ছা, বাতাসে। আর আমরা একটা জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে বাতাসে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 0 ডিগ্রিতে বাতাসে শব্দের বেগ 330 মিটার সেকেন্ড ইনভার্স 1। 0 ডিগ্রিতে বেগ, তার মানে বেগকে বলা হয় ভেলোসিটি ভি। আর যেহেতু 0 ডিগ্রি, সেজন্য আমরা নিচে একটা ডট দেবো, তার মানে ভি নট, একটা নট দেবো, ডট তো না, এটাকে নট বলা হয়, অর্থাৎ ভি নট। ভি নটের মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ভি নটের মান হচ্ছে 330 মিটার সেকেন্ড ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার এই মাধ্যমটাতে তোমরা দুইজন বসে আছো। এখন দুইজন, মনে করো তুমিও বাঁশি বাজাচ্ছ, তোমার বন্ধুও বাঁশি বাজাচ্ছে। এখন বাঁশির শব্দ তো দুজনে একসাথে সমান হচ্ছে না। ধরো তুমি একটু জোরে ফু দিচ্ছ, তোমার বন্ধু একটু আস্তে ফু দিচ্ছে, অথবা তুমি একটু আস্তে ফু দিচ্ছ, তোমার বন্ধু জোরে ফু দিচ্ছে। শব্দের কি হচ্ছে? তারতম্য হচ্ছে। আর শব্দের তারতম্য হলে কম্পাঙ্কের তারতম্য ঘটবে। তো আমরা সেটা নিয়ে এখানে বলছি যে মাধ্যম এক, কিন্তু দুইজনের শব্দের কম্পাঙ্ক আলাদা। খেয়াল করো, ধরে নিলাম যে তুমি যেটা বাঁশি বাজাচ্ছ সেটার কম্পাঙ্ক F1। কম্পাঙ্ককে ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করা। তো বললাম তুমি যে বাঁশিটা বাজাচ্ছ সেই বাঁশিটার শব্দ হচ্ছে 100 হার্স, কম্পাঙ্কের একক কি? হার্স। আচ্ছা, তোমার বন্ধু যে বাঁশিটা বাজাচ্ছে সেটা হচ্ছে F2, সেটার কম্পাঙ্ক হচ্ছে 200 হার্স। আমি ধরে নিলাম যে 200 হার্স। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখন একটি সূত্র শিখে আসছি একটু আগে। আমরা শিখে আসছি কি, একটু খেয়াল করো, আমরা শিখে আসছি ভি সমান সমান এফ ল্যামডা। ভি সমান সমান কি? এফ ল্যামডা শিখে আসছি। তাহলে এখান থেকে যদি আমি ল্যামডার মানটা বের করি, তাহলে কি লিখতে পারবো? ল্যামডা সমান সমান কি? আমি একটু ঘুরে দিই প্রথমে, মানে আমাদেরকে একটু বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য আমি লিখতে পারি এফ ল্যামডা সমান সমান ভি, অথবা ল্যামডা সমান সমান কি? ভি বাই এফ। তার মানে কি, আমাদের ভি এর সূত্র হচ্ছে ল্যামডার সূত্র হচ্ছে ল্যামডা সমান সমান ভি বাই এফ। তো এইখানে আমার এখানে ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে আমি কি বের করতে পারি? ল্যামডা বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে ল্যামডা বের করবো। অর্থাৎ যেহেতু তুমি এটা, সেজন্য তোমার জন্য আমি ধরে নিলাম ল্যামডা 1। তাহলে ল্যামডার সূত্র কি? ভি বাই এফ। তার মানে ভি মানে হচ্ছে ভি নট, মাধ্যম যেহেতু একই, কম্পাঙ্ক F1, তোমার তো F1। ঠিক আছে, এবার তোমার বন্ধু ক্ষেত্রে কি হবে? তোমার বন্ধুর ক্ষেত্রে হবে ল্যামডা 2, কারণ দুইটাই তো ল্যামডা 1 আমি ধরতে পারি না। তাহলে এখানে মাধ্যম তো এক, কারণ তোমার বন্ধুর জন্য ভি নট, আর তোমার বন্ধুর জন্য কম্পাঙ্ক হচ্ছে F2।
এবারে যদি আমি মানটা বসাই কি হয় খেয়াল করো, আমি যদি ভি নটের মান 330 বসাই দিলাম, F1 অর্থাৎ ফ্রিকোয়েন্সি আছে 100 বসাই দিলাম, এইখানে ভি নটের মান 330 বসাই দিলাম, আর F2 মান হচ্ছে 200 হার্টজ বসাই দিলাম। তাহলে ক্যালকুলেটরে চাপ দিলে এটার মান আসে হচ্ছে λ1। তাহলে λ1 সমান সমান আসে কত? λ1 সমান সমান আসে হচ্ছে 3.3 মিটার। আচ্ছা, আর এইখানে λ2 সমান সমান কি আসে? λ2 সমান সমান আসে হচ্ছে 1.65 মিটার। আচ্ছা, তাহলে এই যে আমি অঙ্কটা সমাধান করলাম বা এই অঙ্কটাতে আমি একটু লিখলাম, এই লেখাটার কারণ কি? এই লেখাটার কারণ হচ্ছে, এখন আমি বলতেছি একটু খেয়াল করো, এইখানে আমি একটু উপরে মুছে দিচ্ছি, কারণ নিচে লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না। তো আমি একটু উপরের দিকে একটু লেখার চেষ্টা করি। একটু খেয়াল করো, আমি যদি এখানে দেখি, খেয়াল করো এইখানে, খেয়াল করো তো এখানে F1টা কার বড় ছিল? এখানে F2 কিন্তু বড় ছিল, আর F1 কি ছিল? ছোট ছিল। অর্থাৎ F2 গ্রেটার দেন F1, অর্থাৎ F2 বড় এবং F1 ছোট। ঠিক আছে, কিন্তু ফলাফলের ক্ষেত্রে কি আসছে দেখো তো, ফলাফলের ক্ষেত্রে কিন্তু উল্টা আসছে, λ1টা বড়, λ2টা ছোট। বুঝতে পারছো? তাহলে আমার কি আসলো? λ1টা বড় আর λ2টা কি? ছোট। তার মানে আমাদের এখানে যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হচ্ছে, মাধ্যম যদি একটা হয়, কি হয়? মাধ্যম যদি একটা হয়, অর্থাৎ তুমি পানিতে আছো, তোমার বন্ধুও পানিতে আছে, অথবা তুমিও শুকনাতে আছো, তোমার বন্ধুও শুকনাতে আছে, দুই মাধ্যম যদি এক হয়, তাহলে যার কম্পাঙ্ক বেশি, যার কম্পাঙ্কটা কি বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্যটা কম, আর যার কম্পাঙ্কটা কম, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। এটা হচ্ছে আমাদের এখানকার মূল থিম বা মূল আলোচনা হচ্ছে এটাই। আমরা কি শিখলাম? যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতে পাচ্ছ, তো ফেসবুকের আসলে এই আমি একটা নোট, এই যে আমি এই ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসের একটা নোট আমার কাছে আছে। তো সেই নোটটা আমি ফেসবুকে দিতে পারবো না, কারণ ফেসবুকের গাইডলাইন আছে, ফেসবুকে কোনো কমেন্টে লিঙ্ক শেয়ার করা যাবে না। তো তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তোমরা ইউটিউবে আমার চ্যানেল এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট বাই আরিফুল লিখে সার্চ দিলে আসবে, সেইখানে যে এই ভিডিওটা চেক করবা, সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি এই নোটগুলোর ছবির একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ছবিগুলো নিতে পারবা। তাহলে নোটগুলো পাইলে তোমাদের পড়তে সুবিধা ভালো হবে। আশা করি বুঝতে পারছো। তো এবারে আমরা শিখবো, এই জিনিসটা যে আমরা শিখলাম, এই জিনিসটা সম্পর্কে এখন একটা ম্যাথ আমরা সমাধান করব। যদি ম্যাথটা সমাধান করি, আশা করি তোমাদের অনেক কিছু সমস্যা হয়ে যাবে, মানে সমস্যার সমাধানটা হয়ে যাবে। এতক্ষণ যা বুঝাইলাম সেই আলোকেই আমরা একটা ম্যাথ করি। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে আমার হাতের লেখা খুব বৃষ্টি, আমি তোমরা হয়তো বা নাও বুঝতে পারো, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তাইলে জিনিসটা যদি বুঝবো আর কি। বলছে দুটি সুর শলাকার দ্বারা উৎপন্ন শব্দের কম্পাঙ্ক যথাক্রমে 500 হার্জ এবং 150 হার্জ, 350 হার্জ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3 মিটার হলে তরঙ্গ বেগ নির্ণয় করো। খেয়াল করো, এখানে আমাদের কোনো মাধ্যমের কথা বলা হয়নি, মনে রাখবা। যদি কোনো মাধ্যমের কথা বলা না থাকে তাহলে বুঝে নিতে হবে মাধ্যম হলো বায়ু মাধ্যম, মানে বাতাস মাধ্যম। আর বাতাস মাধ্যমে শব্দের বেগ V0 অর্থাৎ 330, যেটা মুখস্থ রাখতে হবে, আমি একটু আগেই বলে আসছি। তো খেয়াল করো, এখানে আমাদের পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় আমি একটু আগে বলে আসছি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, অর্থাৎ ল্যামডার বিয়োগফল থিটা। এখন বিয়োগ করব λ1 নাকি λ2, আমরা তো জানি না। তো যেটা বড় হবে সেটার থেকেই তো বিয়োগ করতে হবে।
তার মানে বড় ল্যামডা থেকে ছোট ল্যামডা বাদ দিলে অ্যান্সার আসবে হচ্ছে 3। এখন এই ল্যামডা কোনটা বড়, ল্যামডা 1 নাকি ল্যামডা 2, এইটা বোঝার জন্য আমাদের এখন অঙ্কটা একটু করতে হবে। খেয়াল করো, আমি ধরে নিই, আমি যদি সমাধানটা শুরু করি, আমি ধরি, আমি এখানে ধরি নেই, ধরি প্রথম তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে ল্যামডা 1। তাহলে দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা 2, স্বাভাবিক। এবারে প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক দেয়া আছে, আমি সেটা লিখব যে প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক, তাহলে F1 সমান সমান কত, 500 হার্টজ। তাহলে দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক কি হবে, F2 সমান কত, 350 হার্টজ। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হবে, যেহেতু কি এখানে বড় কোনটা, F1 বড়, তার মানে কি F1 গ্রেটার দেন F2। আমরা একটু আগে শিখে আসছি, যদি মাধ্যম এক হয়, এখানে তো মাধ্যমের কথা বলেইনি, তার মানে মাধ্যম না বললে মাধ্যম হলো বায়ু মাধ্যম। তো এখানে মাধ্যম যেহেতু একটা, কম্পাঙ্ক কি ভিন্ন ভিন্ন, মাধ্যম যদি একটা হয়, কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য মানে যার কম্পাঙ্ক বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক কম হয়, আর যার তরঙ্গ দৈর্ঘ্যটা এই কম্পাঙ্কটা বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়। খেয়াল করো, এইখানে যেহেতু F1টা বড়, তার মানে কি ল্যামডা 2টা বড় হবে, উল্টাটা হবে বলছি, যার কম্পাঙ্ক বড় তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে। ঠিক আছে, কারণ যেহেতু F1 এর তরঙ্গ দৈর্ঘ্যটা মানে তরঙ্গটা F1 এর কম্পাঙ্কটা বেশি, তাহলে F1 এর তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে। আর F2 অর্থাৎ F2 কম্পাঙ্কটা যেহেতু কম, তবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে, অর্থাৎ এখানে ল্যামডা 2টা বেশি হবে আর ল্যামডা 1টা কি হবে, কম হবে। ল্যামডা 1টা কম হবে, অর্থাৎ আমাদের ল্যামডা 2টা হচ্ছে বড় আর ল্যামডা 1টা হচ্ছে কি ছোট। তাহলে এবার আমরা কি লিখতে পারি, দেখো তো প্রশ্ন মতে আমি এটা লিখতে পারি কিনা, প্রশ্ন মতে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 সমান সমান 3, তাই তো। কারণ আমাকে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে তো ল্যামডার পার্থক্য 3 মিটার, অর্থাৎ বড় ল্যামডা থেকে ছোট ল্যামডা বাদ দিলে আমাদের অ্যান্সার আসবে 3। তাহলে এটা আমরা এখান থেকে প্রমাণ করলাম যেহেতু ল্যামডা 2টা বড়, তার মানে কি ল্যামডা 2 থেকে ল্যামডা 1 বাদ দিলে অ্যান্সার আসবে 3। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা ল্যামডার সূত্রটা বসাই, আমরা কি শিখে আসছি, ভি সমান সমান এফ ল্যামডা, তার মানে কি ল্যামডা সমান সমান এফ বাই ভি বাই এফ, ল্যামডা সমান সমান কি ভি বাই এফ। তাহলে এখানে মানটা সে সূত্রটা আমরা এখানে বসাই দিব, তার মানে কি এখানে হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ, অর্থাৎ F2, যদি এখানে 2 ল্যামডা 2 জন্য এফ মাইনাস এখানে ভি ডিভাইডেড বাই F1 সমান সমান কত, সমান সমান 3। এবারে আমি যদি এই পাশে আসি, খেয়াল করো উপরেও ভি আছে, উপরের এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তাহলে আমি উভয় পাশ থেকে কি করতে পারি, আমি ভিটাকে কমন নিয়ে নিতে পারি। তবে যদি ভিটাকে কমন নেই তাহলে কি দাঁড়ায়, উপরে 1/F2 মাইনাস 1/F1 ইকুয়াল হচ্ছে 3। বুঝতে পারছো? আচ্ছা এবার আমি যদি এই ভেতরেরটাতে লসাগু করি তাহলে কি হবে, ভি সমান সমান F1 F2 হবে লসাগু, তাহলে এখানে F2 কাটা, তার মানে বাদ হল F1 মাইনাস এখানে F1 কাটা, তার মানে বাদ হল F2 সমান সমান 3। ঠিক আছে, আচ্ছা এইবারে খেয়াল করো, এবারে আমার ভি যদি বের করি তাহলে F1 আর একটু ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে, ওই পাশে গেলে গুণ হবে, অর্থাৎ 3F1 F2 ডিভাইডেড বাই, আর এই পাশে F1 মাইনাস F2টা কি আকারে আছে, গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ F1 মাইনাস F2।
এইটা হচ্ছে আমাদের তরঙ্গ বেগ বা ভি নির্ণয়ের সূত্র। মনে রাখতে হবে আমাদেরকে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ আসে, আমাদের তো সাধারণত আমরা সিকিউ নিয়ে দৌড়াদৌড়ি বেশি করি, এমসিকিউ নিয়ে আসলে আমরা অত কিছু ভাবি না। কিন্তু আমাদের এমসিকিউ এই সূত্র থেকে বের করতে হবে। আমাকে বলা হবে এই প্রশ্নটাই ধরে এমসিকিউতে দেওয়া আছে, এই প্রশ্নটাই এমসিকিউতে কি দেওয়া আছে, তাহলে আমাকে বলবো তরঙ্গ বেগ নির্ণয় করো। তাহলে আমি কি পুরো অঙ্কটা মানে এমসিকিউর জন্য করব না? আমি তো এই জিনিসটা মনে রাখলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা আমাদেরকে এমসিকিউর জন্য করব। অর্থাৎ আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের সাথে কম্পাঙ্কটা গুণ করি এবং তার নিচে যদি কম্পাঙ্কের বিয়োগফলটা লিখি ক্যালকুলেটারে, তাইলেই কিন্তু আমাদের এই তরঙ্গ বেগটা চলে আসবে। আসলে এই জিনিসগুলো আসলে বোর্ডে বলে আসলে জিনিসটা আসলে কঠিন। আমার কাছে নোট আছে, আমি নোট দেখে দেখে তোমাদের পড়াচ্ছি। আসলে এখানে নোটে বিস্তারিতভাবে লেখা আছে যে আসলে জিনিসটা কি বাংলায় লেখা আছে। তো এখন আমি এত জিনিসগুলো লিখতে আসলে কমফোর্টেবল বোধ করতেছি না, আমার হাতের লেখাও খারাপ, আর লিখলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি নোটটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এই ভিডিও মানে এই নোটটা ওখান থেকে সংগ্রহ করে নিও, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। তো আমি এখানে মুখে মুখে বলে যাচ্ছি, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটটা নিয়ে নিও, তাহলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, এবারে যদি আমি মানগুলো বসাই দিই তাহলে কি হবে, খেয়াল করো। বি সমান হবে 3, এখানে এফ ওয়ান এর মান কত 500 হার্টস, গুণক এফ2 এর মান কত 350 হার্টস, ডিভাইডেড বাই এফ1 কত 500 মাইনাস এফ2 কত 350 হার্টস। যদি বিয়োগ করি তাহলে ক্যালকুলেটার চাপ দিলে আমাদের উপরে আসবে হলো 52,500 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে 150। ঠিক আছে, তার মানে যদি আমি পরের লাইনে একদম ভির মান বের করি, সুতরাং ভির সমান সমান আসবে হচ্ছে 3,500 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটাই আমার তরঙ্গ বেগ। আশা করি বুঝতে পারছো। তো আজকে আমরা এই ম্যাথমেটিক্যাল সমস্যাটার সমাধান করলাম। তো এরকম ভাবে আমরা এই অধ্যায়ের যত টাইপের অঙ্ক আছে, এটা হচ্ছে একটা টাইপ, এটা একটা টাইপ, এরকম অনেকগুলো টাইপ আছে, সবগুলো টাইপের অঙ্কই আমরা সমাধান করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। আর এই আমার ভিডিওটা আগে দেখার পরে আমার যে নোটটা আছে, নোটটা দেখলে তোমাদের খুব ইজি মনে হবে, ইজিলি বুঝতে পারবা। তো নোটটা সবাই সংগ্রহ করবা। তো আজকের জন্য এটুকুই, না দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।